আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গতকালকে দুইটা অঙ্ক করেছিলাম গ বিভাগের। তো আজকে তিন নাম্বারটা করাবো, ঠিক আছে? তো চলো শুরু করি। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে যে গসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন করো, ঠিক আছে? আচ্ছা দেখেন কয়বার আসছে এটা। আচ্ছা, এটা দেখেন কতবার আসছে। 2004, 6, 11, 13, 16, 18, 21। তার মানে বুঝে যাচ্ছে যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো একটু দেখেন, বুঝেন, আশা করি বুঝলে পারবেন, ঠিক আছে? পরীক্ষার সময় দিতে পারবেন। আচ্ছা দেখেন, তাহলে বলছে যে গসের সূত্র থেকে কুলম্বের সূত্রটা ব্যাখ্যা করতে, ঠিক আছে? গসের সূত্র থেকে কুলম্বের সূত্রটা ব্যাখ্যা করতে। তো কুলম্বের সূত্রটা আমরা জানি যে F = কি? F = হচ্ছে Q1 Q2 বাই 4/5 এপসিলন নট, ঠিক আছে? এপসিলন নট 4/5 এপসিলন নট আর স্কয়ার, এটা হচ্ছে কি কুলম্বের সূত্র। তার মানে এখন এই কুলম্বের সূত্রটা, গসের সূত্র আমরা জানি, কালকে কত ক্লাসে পড়াইছিলাম। তো গসের সূত্র থেকে আমাদের এই F = এই জিনিসটা, কুলম্বের সূত্রটা কি করতে হবে? প্রমাণ করতে হবে, এটাই বলছে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটা আধান নিতে হবে, একটা ছোট্ট একটা আধান নিব। আধান নেওয়ার পর ওইখানে ওই আধান থেকে একটা বিন্দু নিব, বিন্দুর মধ্যে আমরা তড়িৎ ক্ষেত্র বের করব। তো তড়িৎ ক্ষেত্র বের করতে হলে ওই যে আধানটা নিচ্ছি, ওই আধানের একটা তল হিসাব করব। ওই তলটাকে আমরা গসিয়ান তল ধরবো। তো গসিয়ান তল ধরলে বোঝা যাবে যে এখানে কি হয়েছে, গসিয়ান সূত্র হবে, ঠিক আছে? গসিয়ান সূত্রটা হবে। তো গসিয়ান সূত্র বসানোর পর দেন ওইখানে তড়িৎ ক্ষেত্র বের করব। তারপরে হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করে কুলম্বের সূত্রটা কি করব? বের করব, ঠিক আছে? যাক, আমি বলছি সব কিছু, এখন দেখেন কিভাবে করি। আচ্ছা, প্রথমে হচ্ছে যে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু চার্জ নিলাম, হচ্ছে কিউ, প্লাস কিউ, ঠিক আছে? বা প্লাস মানে যেটা একটা কিউ বিন্দু চার্জ নিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমার এখানে, অর্থাৎ যেখানে যে অবস্থিত চার্জটা, যে জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে কি ধরলাম 0 বিন্দুতে অবস্থিত, ঠিক আছে? 0 বিন্দুতে অবস্থিত। তাহলে 0 বিন্দু থেকে আর দূরত্বে, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব, এই আর দূরত্ব পরে আমরা এই বিন্দুতে একটা ধরলাম কি বিন্দু? পি বিন্দু। এই বিন্দুতে আমরা কি বের করব? তড়িৎ ক্ষেত্র ই নির্ণয় করব, ঠিক আছে? এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে কি বের করব? তড়িৎ ক্ষেত্র বের করব। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে এটা হিসাব করি, তাহলে এটা যদি এই চার্জটা যদি তড়িৎ ক্ষেত্রটা আঁকি, তাহলে জিনিসটা আমরা কি জানি? তড়িৎ ক্ষেত্র কি এরকম হয়, ঠিক আছে? চারপাশে, আচ্ছা, যে চারপাশ জুড়ে যে অঞ্চলটা, ওইটাই কি তার তড়িৎ ক্ষেত্র। তাহলে ধরলাম এটা হচ্ছে কি তার অঞ্চল, অর্থাৎ গোলাকার আকৃতি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন বাংলাটা লিখি যে কীভাবে ক্লিক করছি। ধরি যে একটি বিন্দু আধান, এটা খুব ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা আছে, ক্ষতে আসতে পারে। আচ্ছা, তাহলে একটি বিন্দু আধান কিউ 0 বিন্দুতে অবস্থিত, ঠিক আছে? এই 0 বিন্দুতে অবস্থিত। আচ্ছা, 0 থেকে আর দূরত্বে, এই 0 থেকে আর দূরত্বে পি বিন্দুতে আমরা কি করব? আমরা তড়িৎ ক্ষেত্র ই বের করব, ঠিক আছে? দেখা যায় না? আচ্ছা, তাহলে হচ্ছে আর দূরত্বে পি বিন্দুতে আমরা কি করব? তড়িৎ ক্ষেত্র বের করব। তাহলে এখানে এই বিন্দুটার মধ্যে আমরা কি করতে হবে? তড়িৎ ক্ষেত্রটা বের করতে হবে। এখন দেখেন, এখানে যেহেতু বলছিলাম যে একটা গসিয়ান তল কি করতে হবে? হিসাব করতে হবে। তো গসিয়ান তল হিসাব করলে আমাদের কি আসবে? গসিয়ান সূত্রটা আসবে। তো গসিয়ান তলের ক্ষেত্রে আমাদের একটা ছোট্ট একটা অংশ ধরে নিতে হয়। সেই অংশটা ধরলাম যে এখানে যে আছে, এই যে চার্জটা আছে, এটা তল ধরলাম, এটা তল। তো এই তলের একটা অংশ হচ্ছে কি ডি এস, ঠিক আছে? তলের একটা অংশ ডি এস, ঠিক আছে? তো আমরা জানি যে একটা চার্জের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কি হয়? সবসময় লম্ব দিকে কি হয়? লম্ব দিকে কি করে? ক্রিয়া
করে, ঠিক আছে। পরবর্তী একটা অঙ্ক আছে যে তারের একটা অঙ্ক আছে, ঠিক আছে। তারের ক্ষেত্রে আপনার আমি দেখি যারা প্রশ্নটা, যে একটা তার দিবে, বলবে যে এখান থেকে গসিয়ান এখানে তারটার চারপাশে, অর্থাৎ তারটা যদি সুষমভাবে বন্টিত কি বলছে এখানে, সুষমভাবে বন্টিত ঘনত্বের অতি দীর্ঘ বেলনাকৃতির দণ্ডের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর অক্ষ থেকে আচ্ছা একটা বিন্দুতে কি করতে বলছে, প্রাবল্য নির্ণয় করতে বলছে। আচ্ছা এরকম একটা অঙ্ক আছে, দেখেন আমার বইতে একটু সমস্যা, তো এই অঙ্কটার মধ্যে আপনার এই জিনিসটা বুঝাবো যে কিভাবে কি হইতেছে, ঠিক আছে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা উপরের দিকে কেন কি করতেছে, ক্রিয়া করতেছে, আর এখানে যে ডিএসটা আছে এটা কোন দিকে ক্রিয়া করে, তো এটা পরবর্তী যে অঙ্কটা করাবো এখানে বুঝাবো, ঠিক আছে। তো এখানে বুঝেন যে জিনিসটা হচ্ছে যে এখানে তাহলে এদিকে হবে কি ই, আর এদিকে কি এই ডিএসটা এদিকে কাজ করবে। ডিএসটা যদি এদিকে কাজ করে আর ইটা যদি এদিকে কাজ করে, তাহলে বোঝা যাচ্ছে কি যে কি, আচ্ছা তাহলে হচ্ছে ইটা এদিকে কাজ করতেছে আর ডিএসটা হচ্ছে এটা, তাহলে এটাও এই লম্ব দিকে কাজ করবে, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে কি একটা বক্রপৃষ্ঠ, তাহলে হচ্ছে এটা লম্ব দিকে কাজ করবে, তাহলে ইটাও এদিকে কাজ করতেছে, ডিএসটাও এদিকে কাজ করতেছে। এদিকে কাজ না, এদিকে কাজ করবে। এদিকে কাজ হবে যখন বৃত্তাকার হবে, অর্থাৎ সিলিন্ডার যদি আমরা হিসাব করি, তো সিলিন্ডার জিনিসটা এরকম দেখেন, এই সিলিন্ডার যদি এরকম হয়, তাহলে এগুলার ক্ষেত্রে হচ্ছে ডিএসের যে এটা এদিকে করে, ক্রিয়া করে, আর করছে, আর এই যে বক্রপৃষ্ঠটা আছে এটার ক্ষেত্রে এদিকে কাজ করে। এটা পরবর্তী অঙ্কটার মধ্যে বুঝাবো। তো এখানে তাহলে যেহেতু এটা আছে, তার মানে এটা বক্রপৃষ্ঠ এদিকে ডিএস, আর ইটা কি হবে, এদিকে হবে। যেহেতু ই এর দিক আর কি ডিএস এর দিক একই, অর্থাৎ দুটোটা কি সমান্তরাল, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, সুতরাং ই ভেক্টর ও ডিএস সমান্তরাল হওয়ায় তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। দেখেন এটাও এদিকে এটাও এদিকে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কি হবে, 0 ডিগ্রি। একটা কি সমান্তরাল, ঠিক আছে। যদি সমকোণ হতো তাহলে 90 ডিগ্রি হতো। এখন যেহেতু কোনো কোণ নাই, দুইটা একই দিকে অর্থাৎ সমান্তরালে আছে, তার মানে কোণ কি, মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি। এখন আমরা যদি সূত্রটা লিখি, কার সূত্র লিখবো, যেহেতু এখানে গসিয়ান তল হিসেব করছি, তার মানে কিউ এর পাশে যে গসিয়ান তল হিসেব করছি, এখানে গসের সূত্রটা আসবে। সুতরাং গসের সূত্র থেকে পাই, তাহলে গসের সূত্রানুসারে আমাদের বলছে যে গসের সূত্র থেকে কুলম্বের সূত্র বের করা। গসের সূত্রানুসারে আমরা জানি কি এস ইন্টিগ্রেশন এস ই ডিএস, ঠিক আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি কিউ বাই ইটা নট। যারা ক্লাস করছেন তারা বুঝছেন যে কীভাবে করছে এটা, ঠিক আছে। এটা প্রমাণ দেখাইছিলাম, এটা হচ্ছে গসের সূত্র। আচ্ছা এখন দেখেন এটা পুরোপুরি আমরা লিখতে পারি কি, এটা ভেঙে আমরা লিখতে পারি জিনিসটা এরকম না, যে ই ডিএস কস থিটা, ঠিক আছে। কীভাবে ভাঙছি এটাও দেখাইছিলাম, যে তড়িৎ ফ্লাক্সে যে কোন কীভাবে কাজ করে, ঠিক আছে। কস থিটাটা কোত্থেকে আসছে, তো এখন যেহেতু কস থিটার মান যেহেতু 0 ডিগ্রি, অর্থাৎ আমাদের ই আর ডিএস এর তো সম্পর্ক, ই আর ডিএস, তো ইও এদিকে ডিএস এদিকে, তো আমরা জানি যে ই আর ডিএস এর ডট গুণফল, অর্থাৎ আমরা যে ওই করছিলাম ভেক্টর পড়ছিলাম এ বি কস থিটা, ঠিক আছে। এখান থেকে আপনারা মনে রাখতে পারবেন যে জিনিসটা যে কীভাবে কস থিটা আসে। তো ডট গুণনের ক্ষেত্রে আমরা জানি যে এ ডট বি ইজ ইকুয়াল টু কি এ বি কস থিটা। তো এখান থেকে যেহেতু ই আর ডিএস কি আছে, ডটে আছে, ডট গুণনে আছে, তার মানে ই ডিএস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ই ডিএস ইজ ইকুয়াল টু এটা ডটে আছে, ঠিক আছে। এটা ডট গুণন, ঠিক আছে। ডট গুণন থাকার কারণে আমরা এটা পরবর্তী লিখতে পারি কি ই ডিএস কস থিটা। তো ই ডিএস কস থিটা হলে তাহলে কস থিটার মান 0 এর মান কত, কস 0 ডিগ্রির মান কত, 0 নাকি 1, কস 0 ডিগ্রির মান 1, তার মানে হচ্ছে কি ই ডিএস এটা থাকে, আর এখানে থাকে কি কিউ ইটা নট, ঠিক আছে। এখন দেখেন ইটাকে আমরা যদি এপাশে নিয়ে আসি আর এটা যদি এপাশে রাখি, কীভাবে কি হয়েছে এটাও বোঝাবো যে ইটাকে কেন বাইরে নিছি, এটারও কাজ আছে। আচ্ছা তাহলে হচ্ছে এটা পাইছি আমরা, ঠিক আছে। এখন দেখেন এই যে জিনিসটা এটা হচ্ছে মূলত আপনার যে এই যে অংশটুকু দেওয়া আছে, যে ডিএস এর যে অংশটুকু দেওয়া আছে, এই অংশের একটা ক্ষেত্রফল বুঝে, ঠিক আছে। অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল বের করলে আমরা সমগ্র কি করতে পারি, অর্থাৎ ডিএসটা দেখেন বুঝেন, ডিএসটা হচ্ছে এতটুকু। তো এতটুকু যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে দিলে বদ্ধতল, অর্থাৎ এস হচ্ছে বদ্ধতল, তাহলে ডিএস এই অংশটুকুকে আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই, এই এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিলে আমরা কি পেয়ে যাব, পুরাটার কি এই যে গোলকটা, অর্থাৎ এই যে চিত্র চারপাশে যে অঞ্চলটা আঁকছি, এই পুরো অঞ্চলে কি পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব না। হ্যাঁ
ক্ষেত্রফল পেয়ে যাব। কারণ আমরা দেখতেছি যে এখানে যে এই যে গোলটা আঁকছি তার মানে এটা একটা কি গোলাকার, ঠিক আছে, এটা একটা কি গোলক সৃষ্টি হয়েছে। আমরা যেহেতু গোল দিয়ে করছি আধানের চারপাশে, এই কারণে এটা একটা কি গোলক সৃষ্টি হয়েছে। তার মানে হচ্ছে যে এই যে অংশটুকু ডিএস অংশটুকু, এটার যে ক্ষেত্রফলটা এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কীভাবে পেয়ে যাব, পুরো গোলকের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে এখন ডিএস এর যে ক্ষেত্রফলটা এটা কি হবে, ডিএস এর ক্ষেত্রফলটা আমরা যেহেতু এটা গোলক ধরছি তার মানে হচ্ছে কি এটা গোলকের ক্ষেত্রফল। তো যারা ম্যাথ 9-10 ম্যাথ করছেন তারা জানেন যে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি। গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², ঠিক আছে। গোলকের সূত্র কি, গোলকের সূত্র হচ্ছে 4πr²। আমি লিখি, দেখেন এটাকে আমরা যদি 1 নাম্বার দিই, আচ্ছা তাহলে দেখেন যেহেতু লিখি আমি বাংলাটা, যেহেতু ডিএস ইন্টিগ্রেশন ডিএস হলো গোলকের সমগ্র ক্ষেত্রফল, হ্যাঁ এটাই বলছিলাম আমি। তাহলে আমরা জানি গোলকের ক্ষেত্রফল কি জানি আমরা 4πr²। এটা হচ্ছে আপনার মুখস্থ সূত্র, এটা আছে আর কি, যে গোলকের ক্ষেত্রফল কি। তো গোলকের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, মানে এই গোলকের ক্ষেত্রফল কি ধরছি, এটা ধরছি না, এটাই তো গোলকের ক্ষেত্রফল। তার মানে এ ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু আমরা কি 4πr²। এখন এটার মান আমরা এটা পেয়ে গেছি। তার মানে এটার মান যদি আমরা এটা পেয়ে যাই তাহলে এই যে জিনিসটা আগেরটার মধ্যে বের করছি এটার মধ্যে যদি আমরা এই মানটা বসাই দিই যে 4πr² বসাই দিলে আমাদের এখান থেকে একটা কি বের হবে, একটা তড়িৎ প্রাবল্যের মান বের হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ওটা বের করি। তাহলে এই মানটা আমরা এখন কি করব, এই মানটা 1 নঙে বসিয়ে পাই। আসলে অঙ্কগুলো খুব সহজ, আপনারা যদি একটু মানে কিছু কিছু জিনিস আছে একটু মনে রাখবেন, পরীক্ষা যাওয়ার আগে দিয়ে একটু দেখে যাবেন যে এগুলা এরকম বেশিরভাগ অঙ্ক মিল আছে, একটার সাথে মিল আছে। এই কারণে অনেকে আছে যে পরীক্ষার সময় মানে বেড়ে ফেলায়, ঠিক আছে, একটার সাথে আরেকটা করে ফেলায়। তো একটু দেখে যাবেন যে কোনটার সময় কি, কোনটার ক্ষেত্রে কি আসবে, ঠিক আছে। এখানে যেহেতু বলছে যে গসের সূত্র থেকে কুলম্বের সূত্র, তার মানে প্রথমে বুঝতে হবে যে এটা গসের সূত্র আর গসের সূত্রের কাজ আছে, আর এখানে কুলম্বের সূত্রের কাজ আছে। অর্থাৎ কুলম্বের সূত্রটা প্রমাণ করব গসের সূত্র থেকে। তো গসের সূত্রকে প্রমাণ করতে হলে গসের সূত্র আনলে এখানে গসিয়ান তল আসে। গসিয়ান তল আসা মানে এখানে ডিএস এর কাজ আছে। ডিএস কাজ আসে মানে হচ্ছে যে ওইটার ক্ষেত্রফল বের করব, বের করলে ওটাকে ইন্টিগ্রেশন করলে পুরো ক্ষেত্রফল বের হবে, ঠিক আছে। তো এরকম একটা দাফে দাফে করবেন, তাহলে আশা করি পরীক্ষার সময় ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এই মানটা 1 নঙে বসিয়ে পাই, তাহলে ই আর এটার মান বসাই দিই 4πr²। আর এ পাশে কি আছে, Q/η0, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইটা রাখবো কারণ তড়িৎ প্রাবল্য, এটা রাখলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 4πr²η0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা এখন যদি এই যে আধানটা এই আধানটার যে ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রটা আছে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি আরেকটা আধান আনি, কি আধান আনবো, Q0 আধান আনবো। এটার কারণ কি আপনারা বলবেন যে কেন আমি এটা করছি। তো কুলম্বের সূত্রের মধ্যে তো 2টা আধান থাকে, ঠিক আছে, Q1 Q2। তো Q1 তো আমরা একটা আধান পাইছি, তো আরেকটা আধান না আনলে তো এটা প্রমাণ করা যাবে না, ঠিক আছে। তো এখান থেকে এটা বুঝবেন যে এখানে আরেকটা আধান আনতে হবে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আরেকটা আধান আনতে হবে। তাহলে আমি যদি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা Q0 আধান আনি, তো আধানটা আনলে কি আমরা কি জানি, এই আধানের উপর একটা কি কাজ করবে, বল ক্রিয়া করবে। কে বল ক্রিয়া করবে, এই আধানটাই এই আধানের উপর একটা বল ক্রিয়া করে। কারণ হচ্ছে যে একটা আধানের তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি অন্য একটা আধান আনা হয় তাহলে সে আধানের উপর একটা বল ক্রিয়া করে, এটাকে তড়িৎ বিভব বলে, এগুলো পড়াইছি, ঠিক আছে। তো এখানে যেহেতু আধানটা আনছে এটার উপর বল ক্রিয়া করবে, তো বল ক্রিয়া করলে আমরা এখান থেকে সূত্র লিখতে পারি কি, দেখেন আমি আগে লিখি। এখন একটি Q0 আধানকে তড়িৎ ক্ষেত্রে আনলে তার উপর কি হবে, বল, তার উপরে বল ক্রিয়া করবে, ঠিক আছে। তো তার উপরে বল ক্রিয়া করলে আমরা এখান থেকে সূত্র লিখতে পারি কি, F = Q0E, ঠিক আছে। এটা আমরা
যে ফার্স্ট যে অধ্যায়টা পড়ছি ওইখানে এগুলো করাইছি যে কীভাবে কী হয়েছে, তো এখানে আর বোঝাবো না, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা জানি যে একটা আধানকে যদি তড়িৎ ক্ষেত্রে আনা হয়, অন্য আধানকে তড়িৎ ক্ষেত্রে আনা হয়, তাহলে তার উপর একটা বল কাজ করবে। তো বল কাজ করলে সেখানে সূত্র হচ্ছে কি F = Q নট E। তাহলে এখান থেকে আমরা যদি ইটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে E = হচ্ছে কি F/Q নট। ইটা আনার কারণ হচ্ছে যে এই এর জায়গায় যদি আমরা F/Q নটটা বসাই, তাহলে এখানে আমরা এফ পাবো। এফটা হচ্ছে কি কুলম্বের বল, ঠিক আছে, কুলম্বের বল, এফ কুলম্বের সূত্র পেয়ে যাব। তার মানে ই এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই দিই, তাহলে কিউ এ পাশে চলে আসলে কিউ নট উপরে চলে আসবে। তাহলে দেখেন, তাহলে ই এর মান 2 নঙে বসিয়ে পাই, তাহলে এখান থেকে হচ্ছে F/Q নট হচ্ছে Q/4πε/r²ε0। তাই কিউ নটটা এই পাশে চলে গেলে জিনিসটা আসে কি কিউ নট বাই 4πε0r², ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আজকে একটু তাড়াতাড়ি পড়াইতেছি, কারণ আজকে চারটা না 5টা অঙ্ক আছে, এগুলো সব করে শেষ করে দিব, তাহলে এই অধ্যায় শেষ। তো একটু দেখেন, এই অঙ্কটা সহজেই, কারণ তাড়াতাড়ি বুঝে দিছি। পরবর্তী অঙ্কটা একটু বেশি বুঝাতে হবে, যে এই যে জিনিসগুলো এগুলো আরও ডিটেলসে পরবর্তীটার মধ্যে বুঝাবো, ঠিক আছে। তো দেখেন, তাহলে এটা হচ্ছে যে অঙ্কটা, তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে যে একটা কি চার্জ নিব, সেই চার্জটা একটা তড়িৎ ক্ষেত্র রাখবো। তারপর বলবো যে আর দূরত্বে একটা বিন্দু নিব, বিন্দুটা এদিকে হতে পারে ওইদিকে হতে পারে, সমস্যা নেই, যেভাবে নেন আপনি। বিন্দুটা এখানে নেন, ওইখানে নেন, এখানে নেন, যেখানে নেন হবে, সমস্যা নাই। তারপরে বলবো যে এটার যে তুরচিন একটা তল আছে, লেখার দরকার নাই, দেখা দিলে হবে, যে এরকম চারপাশে একটা তল রাখে, এখানে কি ডিএস দেখায় দিবেন, ঠিক আছে। তারপর বলবেন যে ই এর দিকেও একই, ডিএস এর দিকেও একই, তার মানে এটার মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি। তারপর আমরা গসের সূত্রটা লিখবো, লেখার পর ডিএস এর মান, ডিএস এর মান, ইন্ডিকেশন ডিএস এর মান বসাবো। ইন্ডিকেশন ডিএস এর মান বসানোর পর আমরা দেখবো যে এখানে ডিএসটা কি বুঝেছে, এটা ক্ষেত্রফল বুঝাইতেছে, তো বুঝাচ্ছে। তো ডিএস এর ক্ষেত্রফলটা কিসের, গোলকের, তার মানে গোলকের ক্ষেত্রফলের সূত্রটা বসাবো 4πr²। দেন আমরা ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। আমার নোট এটা দেওয়া আছে, আমি এখন বুঝেন, তো পরবর্তী ক্লাসের লাস্টে আমি নোটটা দিয়ে দিব, এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনারা এখান থেকে নোট করলে ওইটা পরীক্ষার সময় দিবেন, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্কটা 3 নাম্বারটা। আচ্ছা, এবার 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বার দেখেন, আমি প্রশ্ন লিখছি যে এখানে বলছে যে সুষমভাবে বণ্টিত রো ঘনত্বের অতি দীর্ঘ বেলনাকৃতির দণ্ডের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর অক্ষ থেকে দুইটা জিনিস বের করতে বলছে। একটা হচ্ছে যে এর অক্ষ থেকে আর যদি আর এর ছোট হয়, বড় হাতের আর এর ছোট হয়, তাহলে সেই বিন্দুতে একটা প্রাবল্য। আরেকটা হচ্ছে আর যদি আর এর বড় হয়, বড় হাতের আর এর, তাহলে সেই বিন্দুতে আরেকটা প্রাবল্য। তাহলে এখানে দুইটা জিনিস বের করতে বলছে। কি বের করতে বলছে? প্রাবল্য বের করতে বলছে দুইটা বিন্দুতে। তার মানে এখন কি থেকে কি বের করতে বলছে? বলছে যে সুষমভাবে বণ্টিত রো ঘনত্বের অতি দীর্ঘ বেলনাকৃতির একটা দণ্ড, ঠিক আছে। তার মানে দণ্ড একটা নিব, দণ্ডের মধ্যে যে চার্জটা আছে ওইটা সুষমভাবে বণ্টিত আছে, অর্থাৎ দণ্ডের প্রতিটা অংশে চার্জ কি আছে, সুষমভাবে বণ্টিত আছে। এবং ওই চার্জের যে ঘনত্ব ওইটা কি দেওয়া আছে, ওইটা হচ্ছে রো পরিমাণ ঘনত্ব দেওয়া আছে, ঠিক আছে। এবং ওইটা বলছে অতি দীর্ঘ, তার মানে এটার কি অসীম, ঠিক আছে। এটার যে দৈর্ঘ্যটা এটা দেওয়া নাই, বলছে যে অসীম। আচ্ছা যাক, তারপরে হচ্ছে যে বেলনাকৃতির দণ্ডের ব্যাসার্ধ আর হলে, অর্থাৎ এই দণ্ডটা নেওয়ার পর তারপরে একটা কি আঁকবো, চারপাশে একটা কি আঁকবো, অর্থাৎ আমরা যদি একটা সিলিন্ডারের মতো একটা জিনিস তৈরি করি, এঁকে দিই, তাহলে ওইটা কী হবে, বৃত্তের বেলনাকৃতির হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ওই যে বেলনাকৃতির আঁকছি, আঁকার পর এখানে যে ব্যাসার্ধটা হবে না, একটা সিলিন্ডার যদি আমি হিসাব করি, তাহলে ওর অক্ষ থেকে একটা ব্যাসার্ধ হয়। তো বলছে যে ওই ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে এর অক্ষ থেকে আর যদি আর এর থেকে ছোট হয় এবং আর যদি আর এর থেকে বড় হয়, তাহলে একটা হবে ব্যাসার্ধের ভিতরে, যেহেতু আর থেকে ছোট, অর্থাৎ ব্যাসার্ধের ছোট, তার মানে একটা তো প্রাবল্য হবে কি সিলিন্ডারের ভিতরে, আরেকটা হতে পারে কি সিলিন্ডারের বাইরে। 2 নাম্বারটা হবে সিলিন্ডারের বাইরে, দেখেন, আর যেহেতু আর থেকে বড়, আর আরেকটা হবে কি ছোট, তার মানে সিলিন্ডারের ভেতরে, তাহলে একটা ভিতরে আর একটা হচ্ছে বাইরে, দুইটা জিনিস বের হবে, ঠিক আছে, প্রাবল্য বের হবে। তো অঙ্কটা দেখেন, শুরু করি। তাহলে প্রথম যেটা আর এটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে ছোট হাতের আর, বড় হাতের আর, ঠিক আছে, আর থেকে আর ছোট। তাহলে এটার ক্ষেত্রে আমরা কী করবো? আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে আমাদের কি আঁকতে হবে, চিত্রটা আঁকতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আপনার চিত্রটা আঁকবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলছে যে একটা দণ্ড, তাহলে আমরা দণ্ডটা আগে আঁকি। এটা যদি একটা দণ্ড হয়, এটা কি পরিমাণ কতটুকু আছে ওটা দেওয়া নেই, বলছে যে অতি দীর্ঘ,
তার মানে এটা অসীমের ধরতে হবে। অসীম কি মানে এটা একটা লম্বা, এটার কোনো ইয়ে নেই, মানে আমরা এটা এভাবে আঁকবো না, এভাবে রেখে দিব, ঠিক আছে। পাশ দিয়ে এটাকে আর কি করবো না, এরকম দাগ দিব না, কারণ এটা অতি দীর্ঘ বলছে, ঠিক আছে। এতটুকু আমরা রাখলাম। তারপর বলছে যে বেলুন আকৃতির, তার মানে হচ্ছে এখানে একটা সিলিন্ডার আকৃতির জন্য আমরা এখানে আঁকি, তাহলে দেখেন সিলিন্ডার আঁকবো। এখন এটাকে অক্ষ ধরে যদি একটা সিলিন্ডার আঁকি, আচ্ছা তাহলে আমরা এখন দেখেন এই সিলিন্ডারটা আঁকছি, দেখেন চারপাশে এরকম ইয়ে দিয়ে তারপরে সিলিন্ডারটা আঁকছি, আর এটা হচ্ছে কি অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে তার অক্ষ, সিলিন্ডারটার অক্ষ। এখন বলছে যে অক্ষটা, সে অক্ষটার মধ্যে কি আছে, চার্জ সুষমভাবে বণ্টিত আছে, তার মানে হচ্ছে যে এই অক্ষটার মধ্যে সমপরিমাণ অর্থাৎ সুষমভাবে চার্জ বণ্টিত আছে, তো সব জায়গায় চার্জের পরিমাণ একই, এখানেও একই, এখানে একই, এখানে একই, এখানে যেখানে এখানে কি একই, ঠিক আছে, সব জায়গায় চার্জের পরিমাণ একই। এবং বলছে যে এই চার্জের ঘনত্ব দেওয়া আছে, রো পরিমাণ ঘনত্ব আছে। আচ্ছা এখন দেখেন আমরা এখানে কিছু দড়ি নিব। ফার্স্ট হচ্ছে যে দড়ি, যে সিলিন্ডারের ব্যাসার্ধ, আচ্ছা দড়ি হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর, তার মানে এই যে অক্ষ থেকে যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে কি ধরলাম আর হচ্ছে দৈর্ঘ্যটা কি ধরলাম এল, ঠিক আছে, দৈর্ঘ্যটা ধরলাম এল। তারপর হচ্ছে চার্জের ঘনত্ব হচ্ছে কি দেওয়াই আছে রো, এটা ধরার দরকার নেই। আর হচ্ছে চার্জটা অর্থাৎ এটার মধ্যে যে চার্জগুলো আছে এগুলো হচ্ছে কি কিউ পরিমাণ চার্জ, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আমরা ধরে নিলাম। এখন এই অক্ষ থেকে বলছে যে দুইটা জিনিস বের করতে বলছে, এই অক্ষ থেকে একটা হচ্ছে আর যদি আর থেকে ছোট হয়, একটা হচ্ছে আর থেকে আর যদি বড় হয়, তাহলে ব্যাসার্ধ থেকে যদি বড় হয় তখন তড়িৎ প্রাবল্য, আর যদি ছোট হয় তখন তড়িৎ প্রাবল্য। তার মানে আমরা যেহেতু ব্যাসার্ধ ধরলাম তাহলে এটা হচ্ছে কি আর ব্যাসার্ধ, তারপর হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে এল, তার মানে হচ্ছে সিলিন্ডার দৈর্ঘ্যটা হচ্ছে কি এল, তারপর হচ্ছে চার্জের ঘনত্ব হচ্ছে কি রো, আর হচ্ছে চার্জ কি কিউ পরিমাণ চার্জ আছে, ঠিক আছে। এই হচ্ছে অঙ্কটা, চিত্রটা। এখন দেখেন আমি লিখি, তারপর বুঝাবো। আমরা এখন এই সিলিন্ডারটির অক্ষ থেকে আর দূরত্বে একটি গসিয়ান পৃষ্ঠ কল্পনা করি, ঠিক আছে। আচ্ছা এই গসিয়ান পৃষ্ঠটি আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের। আচ্ছা দেখেন এখানে কি বলছে, বলছে যে আমরা এখন এই সিলিন্ডারটির অক্ষ থেকে আর দূরত্বে একটি গসিয়ান পৃষ্ঠ কল্পনা করি, এই গসিয়ান পৃষ্ঠটি আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের। তাহলে এখানে যদি একটা তল হিসাব করি, আচ্ছা দেখেন এখানে একটা তল যদি হিসাব করি, আমরা তল বা পৃষ্ঠ ধরে নিই, তাহলে এটা হচ্ছে কি গসিয়ান তল ধরলাম, গসিয়ান তলকে আমরা কি ধরি ডিএস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি ডিএস। আচ্ছা এখন দেখেন আমি আগের অঙ্কটার মধ্যে বলছিলাম যে ই আর ডিএস, ঠিক আছে। একটা হচ্ছে যে তড়িৎ প্রাবল্য, আরেকটা হচ্ছে যে কি অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দিক, আরেকটা হচ্ছে যে কি যে পৃষ্ঠের যেটা অর্থাৎ ডিএস তল যেটা, এটার কি হয় একই দিকে কাজ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় অর্থাৎ সমকোণে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ একটা যদি লম্বভাবে হয়, আরেকটা হচ্ছে কি অনুভূমিকভাবে যায়, অর্থাৎ একটা এক্স অক্ষ বরাবর যায়, একটা ওয়াই অক্ষ বরাবর যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে দুইটা একই দিকে যায়। আমরা আগের অঙ্ক যেটা করছিলাম ওইটার মধ্যে হচ্ছে ই আর ডিএস এর যে দিকটা ছিল ওইটা একই দিকে ছিল। আমি বলছি যে অর্থাৎ সিলিন্ডার হোক বা একটা যদি বক্রপৃষ্ঠ হোক, ঠিক আছে, কোনো একটা জিনিসের বক্রপৃষ্ঠের ক্ষেত্রে ই আর ডিএস এর কি হয় দিক একই দিকে হয়, অর্থাৎ সমান্তরালে হয়। কিন্তু বৃত্তাকার যেগুলা অর্থাৎ বৃত্তাকার যে পাত যেগুলা, বৃত্তাকার পৃষ্ঠ যেগুলা, তল যেগুলা, ওগুলার ক্ষেত্রে হচ্ছে আপনার মূলত দুইটা দুই দিকে হয়। এখন দেখেন এটা কিভাবে আমি বলি, দেখেন এই জিনিসটা আমি লিখে দিই, তাহলে আপনারা মনে থাকবে এটা, যে আমরা জানি, এটা মনে রাখবেন সবসময়, আমরা জানি সুষমভাবে চার্জিত এই অঙ্কগুলোর ক্ষেত্রে মানে আপনার গসের সূত্র লাগবে, তো গসের সূত্র করতে হলে আমাদের কি লাগবে, গসের তল লাগবে। এই কারণে মূলত এগুলোর ক্ষেত্রে আমরা তলটা আগে হিসাব করি এখানে, কারণ তলটা আগে লিখে ফেলছি। সিলিন্ডারের ক্ষেত্রে
তড়িৎ ক্ষেত্র ই সব সময় সিলিন্ডারের অক্ষ থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হয়। তাহলে আমি যে বলছিলাম এতক্ষণ এই জিনিসটা আমি লিখে দিছি, দেখেন আশা করি এখন বুঝবেন যে বক্রপৃষ্ঠের প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রফল উপাদান কি ডিএস। ঠিক আছে, আমি বলছিলাম যে একটা ক্ষুদ্র অংশ নিয়ে আমরা কাজটা করতে হয়, এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পুরোটা ক্ষেত্রফল পেয়ে যাই। এবং তড়িৎ ক্ষেত্র ই সমান্তরাল হওয়ায় তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। আচ্ছা, এখন এই যে বাংলার লেখাটা লিখছি, দেখেন আমি কি লিখছি, যে আমরা জানি সুষমভাবে চার্জিত অসীম সিলিন্ডারের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ই সবসময় সিলিন্ডারের অক্ষ থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হয়। তাই বক্রপৃষ্ঠের প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রফল উপাদান ডিএস এবং তড়িৎ ক্ষেত্র ই সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি। এখন অনেকের মাথার উপর দিয়ে গেছে, দেখেন চিত্র আঁকি তাহলে বুঝবেন। আচ্ছা, বলছে যে কি সুষমভাবে বণ্টিত চার্জিত অসীম সিলিন্ডারের ক্ষেত্রে, তার মানে একটা সিলিন্ডার আমার নিই, যদি সিলিন্ডারের ক্ষেত্রে জিনিসটা হয়, ঠিক আছে, এই সিলিন্ডারটা যদি আমি আঁকি, এটা ধরলেন সিলিন্ডার, এটা হচ্ছে কি অক্ষ, তাহলে বলছে যে সুষমভাবে চার্জিত, তার মানে এই যে অক্ষটা সিলিন্ডারের অক্ষটা এটা কি হতে হবে, এটা সুষমভাবে চার্জিত হতে হবে। চার্জিত হওয়ার পর আর বলছে যে তড়িৎ ক্ষেত্র ই সর্বদা সিলিন্ডারের অক্ষ থেকে ব্যাসার্ধ বরাবর, তাহলে এই অক্ষ থেকে ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, এই অক্ষ থেকে ব্যাসার্ধটা যদি আর হয়, বলছে যে এই চার্জ থেকে কি হবে, একটা তড়িৎ ক্ষেত্র হবে না, সবগুলো চার্জের তো কি হবে তড়িৎ ক্ষেত্র হবে। এবং এই যে মানটা তড়িৎ ক্ষেত্রের দিক বা মান এটা কিন্তু একই হবে, কারণ এই অক্ষের প্রতিটা অংশে কিন্তু কি আছে চার্জ সুষমভাবে বণ্টিত আছে। তার মানে এটা হোক এটা হোক এটা হোক এই সবগুলার কি এই যে ইটা সবগুলার যে এগুলা কি হবে মানটা একই হবে। ঠিক আছে, দেখেন সুষমভাবে যেহেতু বণ্টিত আছে এবং এটার কি দিক এদিকে হবে, এটা আমরা বলছি যে এটাই লিখছি যে দেখেন ই তো তড়িৎ ক্ষেত্র ই সবসময় সিলিন্ডারের অক্ষ থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হয়। তাহলে দেখেন এই ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হয়, তাহলে আপনারা অনেকে বলবেন যে নিচে হবে না কেন, হ্যাঁ নিচে হবে, যেহেতু এটাও ব্যাসার্ধ তার মানে এদিকেও কি হবে ইটা হয়। ঠিক আছে, একবার হয়তো এদিকে হবে না হয় এদিকে হবে। ঠিক আছে, তার মানে বলছে যে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে সিলিন্ডারের ক্ষেত্রে যদি সুষমভাবে বণ্টিত কোনো একটা কি অক্ষ হয়, তাহলে সে অক্ষ অর্থাৎ সে অক্ষ থেকে যে তড়িৎ ক্ষেত্রটা সেটা ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে ক্রিয়া করে। এই জিনিসটা আর কি যে আগের অঙ্কটার মধ্যে বলছিলাম যে ইটা বাইরের দিকে অর্থাৎ সোজা লম্বভাবে ক্রিয়া করে, তো এটা হচ্ছে তার ব্যাখ্যা যে কীভাবে হয়। তো এটা মুখস্থ মনে রাখবেন যে সিলিন্ডারের ক্ষেত্রে মূলত জিনিসটা হয় বা একটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখন আমরা আঁকছি, এখন দেখেন এটা তো আঁকা ভুল হয়েছে, কারণ এটা হচ্ছে যে এতটুকুর মধ্যে, দেখেন আমি আবার আঁকি, এই দেখেন এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে এগুলো হচ্ছে কি বক্রপৃষ্ঠের বরাবর। ঠিক আছে, বক্রপৃষ্ঠে, কিন্তু এই যে বৃত্তাকার যেগুলো আছে এগুলাকে যদি আমরা বাদ দিই তাহলে জিনিসটা এরকম না, এই দেখেন এরকম। তাহলে এগুলার ক্ষেত্রে আর কি আপনার তাহলে এগুলার ক্ষেত্রে হচ্ছে ইটা এদিকে হয়। ঠিক আছে, ইটা এদিকে হয়। আচ্ছা, এখন এই যে গোল বৃত্তাকারগুলো আছে এগুলোর ক্ষেত্রে আবার ভিন্ন রকম হয়ে থাকে, এগুলার ক্ষেত্রে ভিন্ন রকম না, এগুলার ক্ষেত্রে যদি বৃত্তটা আমি হিসাব করি তাহলে এর তড়িৎ ক্ষেত্রটা এদিকে ক্রিয়া করবে, অর্থাৎ লম্বভাবে ক্রিয়া করতেছে, এটার ক্ষেত্রেও কিন্তু লম্বভাবে ক্রিয়া করতেছে, তো এটার ক্ষেত্রে এদিকে আর কি লম্বভাবে এদিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তার মানে এদিকে এই বৃত্তগুলোর ক্ষেত্রে এদিকে ক্রিয়া করবে। ঠিক আছে, এই আচ্ছা তাহলে হচ্ছে যে এই বৃত্তাকার যেগুলা পাত এগুলার ক্ষেত্রে আপনার কি করবে, বৃত্তাকার যে পৃষ্ঠগুলা বা তলগুলা এগুলার ক্ষেত্রে আপনার তড়িৎ ক্ষেত্রটার দিক হবে এদিকে, আর বক্রপৃষ্ঠ যেগুলা অর্থাৎ মাঝখানের যেগুলা এগুলো হবে কি উপরের দিকে। ঠিক আছে, লম্বভাবে। তার মানে এই হচ্ছে যে ব্যাখ্যাটা। এখন দেখেন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সিলিন্ডারটা যদি আমরা আবার আঁকি, এটা আপনার প্র্যাকটিক্যালি আপনার ডোল হিসাব করতে পারেন। প্র্যাকটিক্যালি যে ডোল আছে না, ডোলের ক্ষেত্রে দেখবেন এই পাশেরগুলো এগুলা আর মাঝখানেরটা হচ্ছে কি এটা, তো এখান থেকে এটা হিসাব করা যায় আর কি, বোঝা যায়। তাহলে এটা যদি আমরা আবার আঁকছি দেখেন, আচ্ছা
তার মানে হচ্ছে এদিকের যে তড়িৎ ক্ষেত্রটা এটা হচ্ছে এদিকে ক্রিয়া করবে, আর এগুলোর ক্ষেত্রে উপরের দিকে ক্রিয়া করে, ঠিক আছে। আচ্ছা, নিচে হলে নিচেরটা, আর এটা হচ্ছে কি এদিকে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমরা প্রথমে যে চিত্রটা আঁকছি, এই অঙ্কের মেন চিত্র হচ্ছে এটা, এগুলা কিন্তু না, এগুলো আমি বোঝানোর জন্য আঁকছি, ঠিক আছে। মেনটা হচ্ছে কি আমার এটা, ঠিক আছে। এখন দেখেন এখানে যে একটা ক্ষুদ্র উপাদান নিছি, যে ক্ষুদ্র অংশ নিছি, আমরা বলছিলাম আমরা জানি যে পুরোটা অংশ তো একসাথে কি করা যায় না, ক্ষেত্রফল বা কি নির্ণয় করা যায় না। তো সেক্ষেত্রে একটা ক্ষুদ্র অংশ নিতে হয়। তাহলে আমরা এই সিলিন্ডারের ক্ষেত্রে এই ক্ষুদ্র অংশটা নিলাম। তো ডি এর যে ক্ষুদ্র অংশটা দেখেন, যে ক্ষুদ্র উপাদানটা সেটা হচ্ছে ধরেন এটা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি আমরা আগের অঙ্কের মধ্যে বলছিলাম যে এটা কি করবে, এটা এদিকে ক্রিয়া করে, ঠিক আছে। তো এদিকে ক্রিয়া করলে এই বক্রপৃষ্ঠ অর্থাৎ এতটুকুর মধ্যে কোণ কত হবে, যেহেতু এটা তড়িৎ ক্ষেত্র এদিকে আর ডিএস এর ক্রিয়া এদিকে, তার মানে ই ও ডিএস এর মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি, ঠিক আছে। মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর এটার ক্ষেত্রে কি হবে দেখেন, এটার ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে এদিকে আর ডিএস ক্রিয়া করতেছে এদিকে, এই ক্ষুদ্র অংশের জন্য ডিএস ক্রিয়া করতেছে এদিকে, আর ক্ষেত্রফল তড়িৎ ক্ষেত্র কি এদিকে, তার মানে এটা কি একটা কি সমকোণ, অর্থাৎ কত 90 ডিগ্রি। তার মানে ই ও ডিএস এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। অর্থাৎ এটা যদি তল এর যদি এস হয়, S1 হয়, এটা যদি S2 হয়, এটা যদি S3 হয়, তাহলে S2 আর S3 এর ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। আর S1 এর ক্ষেত্রে হচ্ছে কি, এটা হচ্ছে S1 এর ক্ষেত্রে, এটা S2 ও S3 এর ক্ষেত্রে দেখেন, রেগুলার দেখার দরকার না, জাস্ট বুঝেন, ঠিক আছে। তার এটার ক্ষেত্রে হচ্ছে যে কোণ 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে যে ব্যাখ্যা জিনিসটা, ঠিক আছে, যে কিভাবে কি হয়েছে। এখন দেখেন আমাদের অঙ্কের মধ্যে চলে আসি। যেহেতু এখানে তল হিসাব করছি, এটা কি একটা গসিয়ান তল হিসাব করছি, তারপরে গসিয়ান তল হিসাব করলে এখানে কি হবে, এখানে গসিয়ান সূত্রটা আসবে। তাহলে সূত্রটা লিখি, তাহলে সূত্রটা হচ্ছে যে আমাদের ই ডিএস কিউ বাই ইটা নট, ঠিক আছে। আচ্ছা, বাই ইটা নট। আচ্ছা, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, তাহলে দেখেন যেহেতু এখানে এখন দেখেন কত হচ্ছে যে এখানে এই যে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2 S3, দুইটা জিনিসের কি হবে মান বের হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এটার যেটা মান বের হবে, এটার মান তো 0 হয়। দেখেন তো এটা যদি আমরা এরকম গসের সূত্রটা লিখি যে ডিএস ই ডিএস, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জিনিসটা আসে এরকম যে ই ডিএস কস থিটা। তো S2 অর্থাৎ বৃত্তাকারগুলোর ক্ষেত্রে দেখেন কস 0 90 ডিগ্রি মান কত 0 না, তো কস 90 ডিগ্রি মান 0 হলে এটা পুরোটার মান কি আসে 0 আসে না। তার মানে এতটুকুর ক্ষেত্রে যে তড়িৎ ফ্লাক্সটা এটা কি 0। দেখছেন তড়িৎ ফ্লাক্সের কাজ এখানে আছে, তার মানে এতটুকুর মধ্যে যে তড়িৎ ফ্লাক্স এটা কি 0। তার মানে আমাদের মেইন হচ্ছে অর্থাৎ এখানে কাজটা করবে শুধু এই বক্রপৃষ্ঠটা, ঠিক আছে। অর্থাৎ বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফলটা অর্থাৎ ফ্লাক্সটা এটাই হচ্ছে এখানে মূলত কাজ করবে, অর্থাৎ ওই মানটাই হবে। তাহলে দেখেন আমি এখানে লিখে দিছি, এটা এই লাইনটা এখানে আছে, দেখেন তাই বক্রপৃষ্ঠের প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রফল উপাদান ডিএস, অর্থাৎ বক্রপৃষ্ঠের মধ্যে ডিএস আছে, তার মানে হচ্ছে ডিএস এবং তড়িৎ ক্ষেত্র এই সমান্তরাল হয়, অর্থাৎ এগুলোর তড়িৎ ক্ষেত্র এদিকে না, তার মানে এটা সমান্তরাল হয়, তাদের একটা মধ্যবর্তী কোণ আছে 0 ডিগ্রি। তো এখান থেকে এটা আমরা লিখতে পারি, দেখেন সুতরাং ইন্টিগ্রেশন এস ই ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইন্টিগ্রেশন এস ই ডিএস কস 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আসে এস ই ডি এস, ঠিক আছে, এই মানটা আসে। তার মানে হচ্ছে যে এখানে এই মানটাই থাকবে, ওটা আর থাকবে না, বৃত্তাকারেরগুলো থাকবে না, ওটা নাই। আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন দেখেন যেহেতু এটা বের করছি, তার মানে এটাকে যদি আমরা এখন আলাদা করি আগেরটার মতো, যে এই অংশটুকুর আমরা কি বের করব, এই অংশটুকু যদি আমরা কি এই অংশটুকুর আমরা ক্ষেত্রফলটা বের করব, ঠিক আছে। এই ক্ষেত্রফলটা বের করলে যেন এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই যাবে, অ্যান্সারটা পেয়ে যাবো, অর্থাৎ ডিএস এর ক্ষেত্রফলটা বের করব, বের করার পর এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা সমগ্র কি পেয়ে যাব, সমগ্র অংশের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে ডিএস যে ক্ষেত্রফল, আগের অঙ্কের ক্ষেত্রে ডিএস এর ক্ষেত্রফল ছিল কি, ডিএস এর ক্ষেত্রফল ধরছি আমরা গোলকের ক্ষেত্রফল, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে দেখেন, এটার মধ্যে যেহেতু সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কি সিলিন্ডার, আগেরটার মধ্যে ছিল গোলক, এটা হচ্ছে সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি দেখেন, সিলিন্ডারের ক্ষেত্রফল না, সিলিন্ডারের বক্রপৃষ্ঠ, কারণ সিলিন্ডারটা এখন সম্পূর্ণ কিন্তু নাই, সিলিন্ডারটা এখন এগুলা বাদ, তার মানে শুধু আছে এতটুকু, ঠিক আছে, বক্রপৃষ্ঠটা আছে। তার মানে আমরা জানি যে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়, বুঝেন, সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি যে কি, আচ্ছা আমি লিখি, আমরা জানি
সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তার পরিধির এল গুণ। ঠিক আছে, আচ্ছা এটা দেখেন সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হয় তার পরিধির এত গুণ, তার মানে পরিধি হচ্ছে কি, পরিধি হচ্ছে 2 পাই, পরিধি হচ্ছে কি 2 পাই আর, আর এটার এত গুণ হবে কি আমার ক্ষেত্রফল। ঠিক আছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তো এটা যারা আপনার 9-9-এও আছে 10-এও আছে মনে হয় যে, হ্যাঁ গণিতের নবম নাকি দশম অধ্যায়ে এরকম একটা জিনিস আছে যে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হয় কি 2 পাই আর ইন্টু এল, আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে, তো এটা কীভাবে হয়েছে দেখেন, একটা সিলিন্ডার যদি আমরা হিসাব করি, এরকম যদি হিসাব করি, ঠিক আছে, হিসাব করলে এই যে সিলিন্ডারটা যে পরিধিটা সেটা হবে তার দৈর্ঘ্যের গুণ। ঠিক আছে, তার দৈর্ঘ্যের গুণ, অর্থাৎ যদি এল হয় তাহলে এর যে ক্ষেত্রফলটা, সিলিন্ডার যে ক্ষেত্রফলটা হবে তার পরিধির এল গুণ। তার মানে এখান থেকে জিনিসটা আসছে অর্থাৎ 2 পাই আর ইন্টু এল। ঠিক আছে, এটা তাহলে এখানে এটা লিখছি, যেহেতু এল হচ্ছে কি, এখানে ধরলাম আমরা আগে দিয়ে এল ছোটো হাতের নাকি বড় হাতের ধরছি, আচ্ছা ছোটো হাতের ধরছি লাগে নাকি বড় হাতের, যাক যেটা ছোটো হাতের ধরলে ছোটো হাতের লিখবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তার ক্ষেত্র পরিধির এল গুণ। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো যে জিনিসটা হচ্ছে এস ডি এস, এটার ক্ষেত্রফল আমরা কি পাইছি 2 পাই আর ইন্টু এল, এটা পেয়ে গেছি। ঠিক আছে, তো আপনারা বুঝছেন। তাহলে আমরা এখন এই মানটা কি বসাবো, সূত্রে বসাবো, গসিয়ান সূত্রে বসাই দিব। দেখেন ডাইরেক্ট বসাই দিই, তাহলে হচ্ছে যে ই ইন্টু এটার মান হচ্ছে কি 2 পাই আর এল ইজ ইকুয়াল টু কিউ বাই ইটা নট। ঠিক আছে, এখন দেখেন কিউ যেটা, এটার মধ্যে কাজ আছে, কারণ এখানে বলছে যে ঘনত্ব আছে। ঠিক আছে, অর্থাৎ যে চার্জটা আছে তার চার্জের কি আছে, ঘনত্ব আছে। ঠিক আছে, চার্জের ঘনত্ব আছে। চার্জের ঘনত্ব থাকলে আমরা জানি যে যদি এটা 1 নম্বর নাকি 2 নম্বরে করেছিলাম যে গাউসিয়ান পৃষ্ঠ দ্বারা যদি আবদ্ধ কোনো চার্জ হয় তাহলে সেই চার্জের মান হয়। ঠিক আছে, দেখেন গাউসিয়ান পৃষ্ঠ দ্বারা আবদ্ধ চার্জ কিউ ইজ ইকুয়াল টু কি, কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি কি, আমরা এটা করছিলাম যে বি ইন্টু রো। ঠিক আছে, বি ইন্টু রো, কিউ ইজ ইকুয়াল টু কি বি ইন্টু রো, গাউসিয়ান পৃষ্ঠ দ্বারা আবদ্ধ চার্জ হচ্ছে কি কিউ ইজ ইকুয়াল টু বি ইন্টু রো। তাহলে বি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এল আর ইন্টু হচ্ছে কি রো। তার মানে কিউ এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই দিই তাহলে আমাদের অঙ্ক শেষ, কাজ শেষ আমাদের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে আপনার অঙ্কটা রো বাই ইটা নট। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কী বের করবো, আমাদের মেন হচ্ছে কি বের করা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করা, এইটা বের করা। বলছে যে যদি আর থেকে ছোট হয় তাহলে একটা প্রাবল্য বের হবে, আর যদি আর থেকে আর বড় হয় তাহলে একটা প্রাবল্য বের হবে। তাহলে আমরা এখানে প্রথম যে প্রাবল্যটা অর্থাৎ আর এটা নাকি দেখি দাঁড়ান, না উল্টা লিখছি, এটার ক্ষেত্রে আমাদের এখন ইটা বের হয়েছে, এখন একটা ক্যালকুলেশন করলে জিনিসটা আছে এরকম, রো আর বাই 2 ইটা নট, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। তাহলে আশা করি বুঝছেন যে কিভাবে কি হয়েছে। এখানে দেখেন আপনারা পরীক্ষার সময় ফার্স্ট হচ্ছে আপনার গসিয়ান সূত্রটা লিখবেন, কীভাবে মনে রাখবেন দেখেন, গসিয়ান সূত্রটা লেখার পর দেখেন আমি লিখে দিই ইএস কিউ বাই ইটা নট। এগুলা মানে যদি পুরোপুরি একদম বাংলার সবগুলো লেখেন তাহলে তো গোটা নাম্বার পাইবেন। ঠিক আছে, কাটার কোনো সম্ভাবনা নাই, কিন্তু অনেকে আছে আবার লিখতে চায় না, যে বলে যে শুধুমাত্র অ্যান্সারটা মিলে দিলে হবে। তাদের ক্ষেত্রে দেখেন এটা করতে পারেন, দেখেন যে সূত্রটা লিখবেন, লেখার পর প্রশ্নের মধ্যে সূত্রটা লিখবেন, লেখার পর দেখবেন যে এখানে ইটা আছে, তার মানে এখানে ইটা হচ্ছে কি আমাদের বের করবো। আচ্ছা যাক, এটা যেটা আছে এটার আমরা ব্যাখ্যাটা আমরা জানি, একটার ক্ষেত্রে এক এক রকম হয়, সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রফল একটা হয়, গোলকের ক্ষেত্রে একটা হয়। তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন, সিলিন্ডারের ক্ষেত্রে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হয় 2 পাই আর এল, আগেরটার মধ্যে গোলকের ক্ষেত্রফল কি ছিল 4 পাই আর। ঠিক আছে, আগেরটার মধ্যে কি ছিল 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এইরকম এগুলো একটু মনে রাখবেন এই জিনিসগুলো। তাহলে এটার মানও পেয়ে গেছেন, এটাও পেয়ে গেছেন, আর এখানে কিউটা হচ্ছে যে এখানে যেহেতু গসিয়ান পৃষ্ঠ দ্বারা আবদ্ধ যে চার্জটা, যেহেতু এই দেখেন এটা কিভাবে হয়েছে, এই যে চার্জটা আছে অক্ষটার মধ্যে, তার মানে অক্ষটা আবার কি আছে গসিয়ান তল দ্বারা, অর্থাৎ সিলিন্ডারটা আঁকছে তো গসিয়ান তল দ্বারা কি আবদ্ধ করা আছে পৃষ্ঠটা। ঠিক আছে, এই কারণে মূলত এটার মধ্যে কিউটার মান হবে কি বি রো, গসিয়ান তল দ্বারা আবদ্ধ চার্জে হয় কি বি রো। তো বি এর মান আমরা জানি যে পাই আর স্কোয়ার এল, আর হচ্ছে রো এর জায়গায় থাকবে
দেন দেখেন এখান থেকে আপনারা প্রথমে সূত্রটা লিখে কিন্তু এখান থেকে মান বের করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমরা এটা বের করবেন, এটা বের করবেন, এটার মান কি হবে, এটার মান হবে আপনারা দেখতেছেন যে এটা কি সিলিন্ডার, তো সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি কি 2πr/l। শেষ, আমরা এটা বের করে পারছি যদি মনে থাকে। দেন এটা বসাই দিলে আমাদের অঙ্কটা কিন্তু এখানে শেষ। তো যারা সংক্ষেপে করতে চান তাদের জন্য এটা, আর যদি ফুল মার্কস পেতে চান তাহলে সম্পূর্ণ লিখতে হবে, সুন্দর করে সব কিছু লিখতে হবে। তো এখানে এটা হচ্ছে বুঝাইছি, নোটে আছে সুন্দর করে সব দেওয়া আছে, আপনারা এখান থেকে লাস্টে দিলে ওটা স্ক্রিনশট করে নিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে প্রথমটা। 2 নাম্বারটা কি বলছে, 2 নাম্বারটা বলছে আর যদি আর থেকে বড় হয়, সেম আর যদি আর থেকে বড় হয় এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে সেম হবে। দেখেন এটার মধ্যে কিউ ইজ ইকুয়াল টু কি, দেখেন এটা করি, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ চার্জ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি বি ইন্টু রো। তো বি এর মান হচ্ছে ফাই আর স্কোয়ার এল। যেহেতু এটা এখন আর থেকে আরটা কি বড়, এটা থেকে এটা বড়, তার মানে এটা হবে কি এখন আর হয়ে যাবে, তাহলে ফাই আর স্কোয়ার এল ইন্টু রো। তাহলে এটা হচ্ছে যে কিউ এর মান পেয়ে গেছি, আর আমাদের কাজ কি ই ইন্ডিকেশন ডিএস, এটার মান কিন্তু একই হবে, কারণ আমাদের আর ছোট হোক বড় হোক আমাদের তো এটা বক্রপৃষ্ঠের তো চেঞ্জ হইতেছে না, তার মানে এটার মান কি এক, 2πr/l। এটা এখানে ক্যালকুলেশন করবেন, করে দেখবেন এটা এখান থেকে মান আসে যে ইজ ইকুয়াল টু রো আর স্কোয়ার বাই 2 এটা নট আর, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই একটা অ্যান্সার এটার ক্ষেত্রে, আর এই একটা অ্যান্সার এটার ক্ষেত্রে, দুইটা অ্যান্সার হয়ে গেছে। এটা হচ্ছে আপনার 5 নাম্বারটা। দেখেন 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারটা আসছে আপনার 2004, 8, 10, 17, 21। ঠিক আছে, নন মেজরও আসছে 2-3 বার, তার মানে এটা ইম্পর্টেন্ট আছে। দেখেন কি বলছে যে গসের সূত্র ব্যবহার করে সবগুলোর মধ্যে গস, তাহলে গসের সূত্র আসলে তল আসবে, অংশ একটা আসবে, ছোট একটা অংশ নিব ডিএস, তল আসবে এস, তারপর গসের সূত্র আসবে, তারপরে আপনার কি হবে বক্রপৃষ্ঠ, সিলিন্ডার বললে বক্রপৃষ্ঠ আসবে। এটা বুঝাই যায় যে কোন অঙ্কের মধ্যে কোনটা আনতে হবে। ঠিক আছে, যারা করবেন তারা দেখবেন যে পরীক্ষার সময় অঙ্ক মানে প্রশ্নটা দেখলে বুঝবেন যে এটা কি অঙ্ক বলছে, কোনটা বলছে। ঠিক আছে, তো দেখেন বলছে যে গসের সূত্র প্রয়োগ করে ল্যামডা চার্জ ঘনত্বের, অর্থাৎ এখানে যে চার্জটা আছে ওই চার্জটার মান দেওয়া আছে ল্যামডা পরিমাণ চার্জ। ঠিক আছে, ল্যামডা পরিমাণ চার্জ ঘনত্বের, তাহলে ঘনত্ব যদি আমরা রো ধরি, আচ্ছা যাক রো ধরলাম বা না ধরলাম সমস্যা নাই। তাহলে বলছে যে গসের সূত্র ব্যবহার করে ল্যামডা চার্জ ঘনত্বের এবং অসীম দৈর্ঘ্যের চার্জ রেখা থেকে আর দূরত্বের তড়িৎ ক্ষেত্র বের করো। সেম, তাহলে অসীম দৈর্ঘ্যের একটা অক্ষ নিব, সে অক্ষ থেকে আমরা কি করব, অক্ষ নিব, অক্ষ থেকে আমরা একটা ধরেন একটা বেলুন আকৃতির হোক যে আগেরটার মতো আমরা একটা সিলিন্ডার এঁকে নিব। এঁকে নেওয়ার পর আমরা ওইখান থেকে যে তলগুলো আছে না, একটা হচ্ছে বৃত্তাকার হয় আর একটা হচ্ছে কি বক্রপৃষ্ঠ। ঠিক আছে, তো বৃত্তাকার ক্ষেত্রে আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স 0 আর বক্রপৃষ্ঠে হবে, তো বক্রপৃষ্ঠেরটা আমরা বের করলে আমাদের অ্যান্সার শেষ। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এরকম। এখন এখানে যে ক্ষেত্রফল এখানে বের করার দরকার নাই, এটা আপনার তড়িৎ ফ্লাক্স দিয়ে করলে হয়ে যাবে। ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স দিয়ে করলে এটা হয়, তারপরে যদি ক্ষেত্রফল দিয়ে করলে হবে, তড়িৎ ফ্লাক্স দিয়ে করলে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল দিয়ে করতেছি তাহলে আমরা ক্ষেত্রফল দিয়েই করি, তাহলে আগেরটার মতো মিল হবে, আমাদের আগের অঙ্কটার মতো কি হবে, মিল হবে। আচ্ছা দেখেন এখানে আমি লিখি যে ল্যামডা রৈখিক চার্জ ঘনত্বের একটি লম্বা তারে সমভাবে চার্জ বণ্টিত করি। আচ্ছা দেখেন তাহলে এই একটা যদি অক্ষ আমরা আঁকি, তাহলে এটার মধ্যে সমপরিমাণ চার্জ, অর্থাৎ সব জায়গার মধ্যে ল্যামডা পরিমাণ চার্জ আছে, অর্থাৎ এই অক্ষের মধ্যে সব জায়গায় সমপরিমাণ ল্যামডা চার্জ আছে। তাহলে এটা আঁকলাম, তারপর আমরা একটা সিলিন্ডার আঁকি ফেলাই। আচ্ছা ঠিক আছে, সিলিন্ডার আঁকলাম। দেন দেখেন রৈখিক বণ্টিত তারকে অক্ষ হিসেবে বিবেচনা করি।
তাহলে এটাকে যদি আমরা অক্ষ হিসেবে বিবেচনা করি, ঠিক আছে, অক্ষ হিসেবে বিবেচনা করি এবং এই যে অঙ্কিত যে বেলুন আকৃতির বা সিলিন্ডার আকৃতির যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো, গসিয়ান তল হিসেবে বিবেচনা করি। আগেরটার মতো সেম গসিয়ান তল। তাহলে এটা হচ্ছে কি আমাদের গসিয়ান তল বিবেচনা করি। তাহলে এটাকে আমরা অক্ষ হিসাব করবো, আর এটাকে যে সিলিন্ডার আকৃতির যে অংশটা আঁকছি ওটাকে আমরা কি ধরবো, গসিয়ান তল ধরবো। আচ্ছা, যে তলের যে গসিয়ান তলের যে দৈর্ঘ্যটা এটাকে আমরা ধরবো কি এইচ। তাহলে ধরি গসিয়ান তলের দৈর্ঘ্য এইচ, বা আপনারা চাইলে এল ধরতে পারেন, যে এটা ধরেন সমস্যা নেই। তাহলে গসিয়ান তল দ্বারা, তাহলে এখন দেখেন গসিয়ান তল দ্বারা আবদ্ধ চার্জ, ঠিক আছে, আবদ্ধ চার্জ হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু, এখন দেখেন অনেকে বলবেন যে এখানে আমরা এই সূত্রটা লিখবো রো ইন্টু ভি লিখবো, অর্থাৎ এখানে ফাই আর স্কোয়ার এল রো ইন্টু রো হবে। বাট এখানে এটা হবে না, কারণ এখানে দেখেন এখানে চার্জের পরিমাণ কিন্তু দেওয়া আছে। চার্জের পরিমাণ অর্থাৎ এই যে অক্ষটা আছে, এই অক্ষটার মধ্যে চার্জ কতটুকু আছে, ল্যামডা পরিমাণ চার্জ আছে। তার মানে দেখেন এই প্রতি এককে চার্জের মান দেওয়া আছে, অর্থাৎ এক এককে দেখেন এক এককে চার্জের পরিমাণ কত, চার্জের পরিমাণ ল্যামডা, ঠিক আছে, ল্যামডা দেখেন এটা দেওয়া আছে। তাহলে 2 এককে ধরেন 1 একক এখানে এই এতটুকু 2 একক ধরলাম এটা, তার মানে 2 এককে চার্জ কি হবে, 2 এককে চার্জের পরিমাণ হচ্ছে কত, 2 ল্যামডা, ঠিক আছে। 3 এককে সেম 3 ল্যামডা। তাহলে এখন দেখেন এই যে সিলিন্ডার অর্থাৎ যে তলটা হিসাব করছে আমরা গসিয়ান তল, এই তলের ভিতরে কতটুকু অক্ষ আছে, ঠিক আছে, এই তলের ভিতরে কতটুকু অক্ষ আছে এবং অক্ষের মধ্যে চার্জ কতটুকু আছে। তাহলে এটা যদি আমরা এখান থেকে আর এখান থেকে হিসাব করি, তাহলে এই তলটার তো দৈর্ঘ্য দেওয়া আছে এস, ঠিক আছে, তার মানে এস দেওয়া আছে না, হ্যাঁ দেওয়া আছে, মানে এল বা এস যেটি হোক আপনি ধরেন দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া আছে। তাহলে এতটুকু দৈর্ঘ্যে চার্জ করতে হবে, যেহেতু 1 একক চার্জের পরিমাণ ল্যামডা, 2 এককের চার্জের পরিমাণ কি 2 ল্যামডা, 3 এককের চার্জের পরিমাণ 3 ল্যামডা, অর্থাৎ 3 4 ধরলাম। এখন তাহলে এতটুকু এই পুরোটার মধ্যে চার্জের পরিমাণ কি হবে, এই পুরোটার মধ্যে চার্জের পরিমাণ হবে কি ল্যামডা ইন্টু এস, কারণ হচ্ছে যে এতটুকু যে দৈর্ঘ্য, তাহলে এটার গুণিত হবে কি ল্যামডা। 1 এককের জন্য 1 দিয়ে গুণ করছি, 2 এককের জন্য 2 দিয়ে গুণ করছি, 3 এককের জন্য 3 দিয়ে গুণ করছি, তাহলে পুরোটা আছে কি এস, তাহলে এস এর সাথে কি হবে ল্যামডা গুণ, তার মানে এখানে চার্জের পরিমাণ হবে কি ল্যামডা ইন্টু এইচ। আশা করি বুঝছেন যে কিভাবে জিনিসটা হয়েছে। এখন আমাদের কাজ শেষ। এখন দেখেন আমি এখানে বুঝে দিই, তাহলে এখানে 3টা তল, একটা হচ্ছে S1 যদি ধরি, এটা কি S2, এটা S3, তো S3 আর S2 এর মধ্যে কি তড়িৎ ফ্লাক্স 0, তাহলে এখানে এগুলোর কোনো কাজ নাই। পরীক্ষার সময় তার আগের অঙ্কটা আসবে না, ধরেন এটা আসছে, তো এটা আসলে কি করতে হবে, আমাদের এগুলো দেখাইতে হবে যে S2 এর মধ্যে 0 কীভাবে হয়েছে, S3 এর মধ্যে 0 কীভাবে হয়েছে। দেখাইতে না পারলেও একটু বলে দিবেন যে এটা যেহেতু বৃত্তাকার, এটা ডিএস এদিকে ই ওইদিকে, এই কারণে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, যার কারণে 0 হয়েছে, ঠিক আছে, cos থিটার মান 0। তো এগুলো একটু বলে দিবেন। এই অঙ্কের ক্ষেত্রে তো যদি এটা আসে, আর এখন তো আর যদি দোটা আসে তো ওটা তো এগুলো বললে তো পরবর্তীতে আর বলার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটার মধ্যে আপনারা, এখন আমি আর ওগুলো বলবো না, ডাইরেক্ট বলবো যে দেখেন S1 এর মধ্যে কাজ হবে, এটার মধ্যে কি 0, তো S1 এর মধ্যে কাজ হলে এখানে ধরেন যদি ডিএস একটা অংশ নিই, ক্ষুদ্র একটা অংশ নিলাম, ঠিক আছে, ডিএস একটা ক্ষুদ্র অংশ নিলাম, তাহলে এটার দিক হচ্ছে এদিকে, আর এখানে যে ইগুলো এগুলোর দিকও এদিকে, তার মানে এখানে S1 এর কাজ আছে। তো S1 এর কাজ থাকলে এই জিনিসটা হচ্ছে এরকম, দেখেন ডিএস, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কি ডিএস, তাহলে এখানে হচ্ছে যে আপনার ইজ ইকুয়াল টু কিউ বাই ইটা নট, এটা আমরা কি লিখলাম, গসের সূত্রটা লিখলাম। লেখার পর আমাদের ই এর মানটা কি করতে হবে, আমাদের এখানে বের করতে হবে, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য ইটা বের করতে বলছে আর দূরত্বে। আর এখানে কিউ এর মান আমরা পাইছি কি ল্যামডা এস, কিউ এর মান পাই গেছি ল্যামডা এস, ইটা নটের মান তো ইটাই, ই এর মানও বের করব। এখন দরকার হচ্ছে আমাদের এটা, এই যে ক্ষুদ্র অংশটা, এই ক্ষুদ্র অংশের কি বের করবো, আমাদের ক্ষুদ্র অংশের আমরা কি বের করব, ক্ষুদ্র অংশের আমরা ক্ষেত্রফলটা বের করব। তো ক্ষুদ্র অংশটা এখন কি করতে হবে আমাদের, এখানে যেহেতু বৃত্তাকারগুলো 0, তার মানে এখানে বক্রপৃষ্ঠেরটা বের করব, ক্ষেত্রফলটা বের করব। তা আমরা জানি যে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি আগেরটার মতো সেম, যে তার পরিধির এল গুণ, মানে তার পরিধির দৈর্ঘ্যের গুণ, অর্থাৎ কোনো সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে তার পরিধির এল গুণ, তার মানে হচ্ছে পরিধি হচ্ছে কি 2 পাই আর, আর এখানে যেহেতু দৈর্ঘ্য আমরা এস নিছি, তার মানে হচ্ছে এস, ঠিক আছে, এল নিলে এল যেটাই হোক দৈর্ঘ্যের গুণ হবে, তার মানে এটা হচ্ছে কি এটার মান, এই পুরোটার মান হচ্ছে এটা, আর ই আর হচ্ছে এটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে জিনিসটা আসে কি, দেখেন
সবগুলা করলে তো এখন সময় নাই, আপনারা তো বুঝছেন যে কিভাবে কি হয়েছে। আশা করি আর কিছু বলতে হবে না, ঠিক আছে। তো এখান থেকে ইটা নট ইন্টু ই ইন্টু আর এটার মান আমরা কি পেয়েছি 2 পাই আর ইন্টু এইচ, আর হচ্ছে ল্যামডা এস। তাহলে এস এস কাটাকাটি দেওয়ার পর এখান থেকে আসে জিনিসটা এরকম যে ল্যামডা বাই 2 ইটা নট পাই আর, এই হচ্ছে আপনার অ্যান্সার। এইগুলো হচ্ছে আপনার পাঁচটা নাকি না 5টা অঙ্ক করাইছি। আশা করি যদি এই অধ্যায় থেকে অঙ্ক আসে তাহলে এখান থেকে একটা আসবে, 5টা থেকে একটা আসবে। আরেকটা আছে আপনার, ওইটা হচ্ছে যে দেখেন আমি বলি, আপনারা চাইলে ওটা করতে পারেন। আচ্ছা, স্থিরতরিতে বলছে যে স্থিরতরিতের ক্ষেত্রে গসের সূত্র বিবৃত করো। সেম, একদম সেম। আপনারা দেখবেন গাইডে, যারা বই আছে বইতে দেখবেন, গাইড থাকলে গাইডে দেখবেন। এই সেম আপনারা একটা চার্জ নেবেন, চার্জ নেওয়ার পর বলবেন যে আর দূরত্বে একটা বিন্দু ধরলাম পি। তো ওইখান থেকে আপনার এখানে একটা ক্ষুদ্র অংশ ধরবেন, ক্ষুদ্র অংশ ডিএস ধরেন বা ডিএ ধরেন, যেটাই ধরেন। তো এখানে তড়িৎ ক্ষেত্রের কাজ আছে, আর কি আছে ডিএস এর কাজ আছে, কোন দিকে ক্রিয়া করে। তো এখান থেকে সেম গসের সূত্র লিখবেন, লেখার পর মানগুলো বসিয়ে দিবেন, ক্ষেত্রফলটা বসাবেন, কাজ শেষ, ঠিক আছে। তো এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা করবেন। এই হচ্ছে যে 5টা অঙ্ক। আর একটা অঙ্ক আছে, ওইটা হচ্ছে যে গাণিতিক সমস্যা। এটা 2017-তে আসছে, অনার্স 2017-তে আসছে গাণিতিক সমস্যাটা। তো ওইটা করি, এটা দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করব, ঠিক আছে। আচ্ছা দেখেন, গাণিতিক সমস্যা যেটা আসছে এটা খুবই সহজ একটা প্রশ্ন আসছে, একদম সহজ। দেখেন বলছে যে 0.25 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় তলের কেন্দ্রে, ঠিক আছে। তাহলে একটা তল হবে, ওটা কি গোলকীয় হবে, এবং ওটার ব্যাসার্ধ বলছে 0.25। হ্যাঁ, তার মানে হচ্ছে যে 0.25 যেটা, এটা হচ্ছে যে ব্যাসার্ধ, আর হচ্ছে যে কেন্দ্রে তার বলছে যে গোলীয় তলের কেন্দ্রে 1.5 × 10⁻⁶ কুলম্ব বিন্দু চার্জ স্থাপন করা হলো। তাহলে এখানে চার্জের পরিমাণটা দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। তাহলে উক্ত তলের তড়িৎ ফ্লাক্স, তার মানে হচ্ছে তড়িৎ ফ্লাক্স কি, তড়িৎ ফ্লাক্সের কি এ, ঠিক আছে। তড়িৎ ফ্লাক্স ই যেগুলো আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ এস ই ডি এস, এ হচ্ছে এ মানটা, অর্থাৎ এ মানটা বের করতে হবে, আমাদের তড়িৎ ফ্লাক্সটা বের করতে হবে। তাহলে আমরা এখন দেখেন এটাতে লিখতে পারি, এটা সমান লিখতে পারি কি কিউ বাই ইটা নট, লিখতে পারি না। এটার মান তো হচ্ছে যে কি, আমরা জানি যে কি গসের সূত্র অনুসারে কিউ বাই ইটা নট, তাহলে এটা এটাই তো হচ্ছে কি ফ্লাক্স। তাহলে এই জিনিসটা আমরা বের করব। তাহলে এখন দেখেন কিউ এর মান দেওয়া আছে 1.5 × 10⁻⁶, আর ইটা নটের মান আমরা মুখস্থ। ইটা নটের মান কত, ইটা নটের মান হচ্ছে 8.854 × 10⁻12, ঠিক আছে। 8.854 × 10⁻12, তাহলে 8.854 × 10⁻12। তাহলে হচ্ছে যে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের ফ্লাক্স, যেটা আমাদের বলছে যে ফ্লাক্স বের করতে, তাহলে ফ্লাক্সটা বের হয়ে যাবে। এখন যদি বলে যে ফ্লাক্সটা বের করতে বলে, যদি এটা বের করতে বলে, তাহলে সেম অ্যান্সার হবে, ঠিক আছে। এটাই তো ফ্লাক্স। তো ঘুরে দিতে পারে যে তড়িৎ ফ্লাক্স না বলে যদি এটা বলে, তাহলে এটা বের করবেন, ঠিক আছে। তো হচ্ছে যে এই অঙ্কটা এখানে দেখেন, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 0.25 ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু এই অঙ্কে ব্যাসার্ধের কোনো কাজ নেই, ঠিক আছে। ব্যাসার্ধের কাজ হইতো যদি এগুলা বের করতে বলতো যে ডিএস এর মান বের করো, তখন বা ই এর মান বের করো, তখন এগুলা দেওয়া আছে, তাহলে এগুলা বের করো, তখন হচ্ছে যে আপনার এই ব্যাসার্ধের কাজ ছিল, কারণ গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধের ক্ষেত্রে ক্ষেত্রফল আসতো, ঠিক আছে, ক্ষুদ্র অংশের জন্য। কিন্তু এখানে কোনো কাজ নেই ব্যাসার্ধের, শুধু এটা বসা দিলে আমাদের অঙ্ক শেষ। এই হচ্ছে এখানে অঙ্কটা করছে, এটা হচ্ছে যে অ্যান্সার। দেখেন কিউ বাই ইটা নট, কিউ এর মান বসেছি, ইটা নটের মান বসেছি, তাহলে এটা অ্যান্সার হয়েছে। তো এই হচ্ছে যে আজকের এই অধ্যায়ের 2টা ক্লাস করাইছি। ফার্স্টের মধ্যে আপনার ক বিভাগেরগুলো করাইছি, আর হচ্ছে গ বিভাগের 2টা করাইছি। আর আজকে হচ্ছে 4টা অঙ্ক করাইছি, 3, 4, 5, আর একটা হচ্ছে গাণিতিক সমস্যা 6। তো আশা করি যদি ঠিকমতো করেন তাহলে পরীক্ষার সময় যদি আসে দিতে পারবেন। কারণ আপনারা দেখেন যে সবগুলো অঙ্ক কিন্তু একই রকম, মানে একটা অঙ্ক যদি আপনারা করেন, দেখেন এগুলোর মধ্যে আপনার যে 5 নাম্বার 4 নাম্বারটা যদি আপনারা একটু করেন, 4 নাম্বারটা যদি বুঝে করেন, তাহলে বাকি 4 নাম্বারটা করলে আপনারা 5 নাম্বারটাও পারবেন, 5 নাম্বারটাও পারবেন, 3 নাম্বারটাও পারবেন, ঠিক আছে।
আর 1 আর 2 যেটা ওগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ফ্লাক্স আর হচ্ছে কি গাউসীয় সূত্র। 2 নাম্বারটাও পারা যাবে, তাহলে এখানে 1 নাম্বারটা হচ্ছে একটু অন্যরকম, 2 নাম্বারও একটু অন্যরকম, হচ্ছে যে আপনার ওই গাউসের অপচয় উপপাদ্য আছে, এই কারণে একটু অন্যরকম। ঠিক আছে, তো এই হচ্ছে যে অঙ্ক। আশা করি বুঝছেন। যদি কোনো কিছু না বুঝেন, অনেক কিছু আছে আমি মানে একদম A to Z বুঝাইতে পারি নাই, কারণ হচ্ছে সময় কম। ঠিক আছে, এগুলা যদি আপনি ডিটেলসে আলোচনা করতে চান অনেক সময় লাগবে। এটা কীভাবে হয়েছে, ওইটা কীভাবে হয়েছে, তো একটু সংক্ষেপে বলছি। তো যেগুলো বলছি এগুলো আবার আমার নোটে আছে, যে ঠিক আছে, যে হয়তো অনেকে আবার আমি যেগুলো কথাগুলো বলছি এগুলো আপনারা অনেকে এরকম মনে থাকে না। ঠিক আছে, অনেক কথা মনে থাকে না। তো যেগুলো নোটে আছে এগুলো মনে রাখবেন, যেগুলো নোটে আমি বলছি আমরা জানি বা নোট করে দেওয়া আছে এগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে, তো এগুলো মনে রাখলেই হবে। যদি গভীরে যাইতে হয় তাহলে আপনার অনেক সময় লাগবে। আর এগুলো হচ্ছে আপনার ইন্টার বা 9-10 পড়া। ঠিক আছে, তো ওগুলার মধ্যে যাইতে হবে। যদি গভীরে যাইতে হয় ওগুলা ব্যাখ্যা করতে হবে যে কিভাবে কি হয়েছে, 9-10 পড়া চলে আসবে, ইন্টারের পড়া চলে আসবে। তো আমাদের অনার্সটা এত সময় নাই, তো একটু সংক্ষেপে করলেই আমাদের জন্য কি হবে, ভালো হবে। তো আশা করি বুঝছেন। দেখেন, আচ্ছা, এই হচ্ছে যে 1 নাম্বারটা, এই হচ্ছে 1 নাম্বারটা, স্ক্রিনশট করে রাখেন। আচ্ছা, এগুলো তো মনে হয় আগের ক্লাসে দিয়েছি, তাহলে 3 নাম্বারটা থেকে শুরু করি। দেখেন এই 3 নাম্বারটা। ঠিক আছে, এই হচ্ছে 3 নাম্বারটা, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, এটা করবেন। তারপর হচ্ছে 4 নাম্বারটা, এই আমি দেখেন আপনার এই লেখাগুলো লিখে দিচ্ছি সুন্দর করে, যে কিভাবে কি হয়েছে এগুলো মনে রাখলে হবে। ঠিক আছে, এই একটা বের হয়েছে, আর একটা মান বের হবে কি এটার ক্ষেত্রে। ঠিক আছে, এটার ক্ষেত্রে বের হয়েছে এটা। আর হচ্ছে 5 নাম্বারটা, চিত্রটা আঁকবেন সবসময়, পরীক্ষার সময় চিত্রই মেন। চিত্র আঁকলে দেখবেন অঙ্ক সহজ হয়ে গেছে। এই আর হচ্ছে 6 নাম্বার যে গাণিতিক সমস্যাটা, এটা। ঠিক আছে, আচ্ছা, এই গেল। আশা করি বুঝছেন। আপনার পরবর্তী যে ক্লাস ওইটা হচ্ছে যে অধ্যায় 4 তড়িৎ বিভব। তড়িৎ বিভব নিয়ে অলরেডি আলোচনা করছি, তো ডিটেলসে তো আর আলোচনা করি নাই। তড়িৎ বিভবের ক্লাস নিয়ে পরবর্তী ক্লাসে আমি আসবো। আপনারা আশা করি ক্লাসগুলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।